যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। দেখতে পাচ্ছি অলরেডি 50 জন যুক্ত হয়ে গেছো। এই আল্লাহ, এটা চেঞ্জ করি নাই। এটা হবে হচ্ছে 2 নাকি? ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা করব। তো আশা করি তোমরা আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং স্ক্রিনে ঠিকঠাক মতো লেখাটাও দেখতে পাচ্ছ। তো গত ক্লাসে আমরা সরল ছন্দিত স্পন্দন গতির উদাহরণ পড়ছিলাম। লাস্টের দিকে আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংয়ের গতিটা সরল ছন্দিত স্পন্দন গতি, এইটা আমরা ম্যাথমেটিক্যালি দেখাইছিলাম। এবং সেই ক্ষেত্রে স্প্রিংয়ে একটা ভার ঝোলায় যদি আমরা একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিই, তাহলে সেক্ষেত্রে যে SHM তৈরি হয় এবং এই গতির সমীকরণটা সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্যগুলো যে মানে, ঠিক আছে, সেগুলো আমরা ম্যাথমেটিক্যালি দেখছিলাম। তো চলো আজকের ক্লাসে আমরা সরল ছন্দিত স্পন্দনের ব্যবকরণের সমীকরণ নিয়ে আলোচনা করব। তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, একটু হোমওয়ার্ক চেক করবো নাকি? বের করো হোমওয়ার্ক, বের করো, বের করো সবাই হোমওয়ার্ক বের করো। যাদের হোমওয়ার্ক নেই তারা দাঁড়ায় পড়ো, দাঁড়ায় পড়ো, দাঁড়ায় পড়ে ক্লাস থেকে বের করে দিই। আসো, যাদের হোমওয়ার্ক নেই তাদের ক্লাস থেকে এখন বের করে দিব। বলো হোমওয়ার্ক করছো? ঠিকঠাক মতো করছো? আমি বলছিলাম যে সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনের সমীকরণটা নির্ণয় করবা এবং সেই সমীকরণটা সমাধান করবা। তো এটা কি করছো? করো নাই? আচ্ছা, পারো নাই। আচ্ছা, যদি না পারো তাহলে দেখো, তাহলে লিখো সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। আগে লিখো ব্যবকলনীয় সমীকরণ, ব্যবকলনীয় সমীকরণ। দেখো, তোমাকে আমি যদি বলি এই তুমি কিছু সমীকরণ লিখো, তো সমীকরণ হচ্ছে এরকম, দেখো 2x + 3y = 8, এইটা একটা সমীকরণ। এটা একটা সরল রেখার সমীকরণ। তো এরকম যদি দুইটা সমীকরণ আমাদের দিয়ে দেয়, এই একটা সমীকরণ 4x - y = 5, এরকম দুইটা সমীকরণ দিলে আমরা কিন্তু এগুলো সলভ করে অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, ক্যালকুলেটর বিভিন্ন মেথডে সলভ করে কিন্তু এক্স আর ওয়াইয়ের মূলটা বের করতে পারি। তারপরে আমরা যদি বলি বাইনোমিয়াল ইকুয়েশন, বাইনোমিয়াল মানে দ্বিঘাত সমীকরণ আর কি। তো দ্বিঘাত সমীকরণের ফরম্যাটটা কেমন? ax² + bx + c = ধরো 0। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের ফরম্যাটটা ধরো এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, এর মূলটা কি হয়? মূল হয় এক্স। সূত্র আছে একটা -b ± √b² - 4ac / 2ac। যদি আমি কোনো একটা সমীকরণ এমনিতে লিখি বাইনোমিয়াল ইকুয়েশন, তো 2x² + 4x + 3 = ধরো 0। এইখান থেকে x এর মানটা বের করা যায়। এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায় বা এই সূত্র দিয়েও বের করা যায়। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তারপরে এর পাওয়ার যদি ধরো যে অনেক কিছু থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেগুলোকে বলা হয় পলিনোমিয়াল ইকুয়েশন, তাই না? তো এরকম ইকুয়েশন আমরা জানি। এবার এখানে লেখা আছে কি? ডিফারেনশিয়াল ইকুয়েশন, ব্যবকলনীয় সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, সংক্ষেপে এভাবে লিখি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ব্যবকলনীয় সমীকরণ। এইটা আবার কি জিনিস? ব্যবকলনীয় সমীকরণে একটা ডিফারেনশিয়াল পার্ট থাকবে, একটা ডিফারেনশিয়াল পার্ট থাকবে, ব্যবকলনীয় পার্ট থাকবে। যেমন মনে করো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে dy dx = y, এইটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে y কে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয়েছে এবং একবার অন্তরীকরণ করার পরে যা পাওয়া গেছে সেটা হচ্ছে y। তো এইটা হচ্ছে একটা ব্যবকলনীয় সমীকরণ, ব্যবকলনীয় সমীকরণ। দেখো একটা ডিফারেনশিয়াল পার্ট আছে dy dx, অর্থাৎ y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ ddx of y। y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y পাওয়া যায়। দেখি তোমাদের কেমন বুদ্ধি, তোমাদের কেমন বুদ্ধি। তাহলে বলো তো, তাহলে y = কত বলো তো দেখি? এই সমীকরণটা সলভ করো, সলভ করে ওয়াইটা কত, ওয়াইটা বের করো তো, চিন্তা করো, একটু বুদ্ধি খাটাও। ওয়াইটা কত?
একজন বলছে ওয়াইটা ওয়াই ডিএক্স, আমি চাচ্ছি ওয়াই, এই ওয়াইটা আসলে কত, ওয়াইটা ফাংশনটা কি, ওয়াইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। বুসরা বুসরা পায়েল বলছে ই টু দি পাওয়ার এক্স, তারপরে আর কে, সাবার হুসাইন, সাম্মি আক্তার, ঠিক আছে, কয়েকজন বলছে। হ্যাঁ, চিন্তা করো ওরা কেমনে বলতে পারলো দেখলাম। দেখো আমি তোমাদের বুঝাই দিই, তুমিও বলতে পারবা। এটা বুঝাচ্ছে যে ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে, যে ওয়াই হচ্ছে এমন কেউ যাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে তাকেই পাওয়া যায়, এমন একটা ফাংশন যাকে আমি অন্তরীকরণ করলে তাকেই পাওয়া যাবে। বলো সে কে? ই টু দি পাওয়ার এক্স। কি তাই না? ম্যাথের ফর্মুলা না, অন্তরীকরণের ফর্মুলা। যদি বলো ভাই এখনো তো ম্যাথে অন্তরীকরণ করি নাই, তাহলে কিন্তু মাইর দিব। ম্যাথের অন্তরীকরণের জন্য আমরা কিন্তু বসে নেই। আমি কিন্তু সাইকেল একে পাঠ প্রস্তুতি পর্বের ক্লাসগুলো করে নিছি, তাই না? ওইখানে দেখবা সুন্দর করে সব সূত্র লেখা আছে। ফিজিক্স পড়ার জন্য যে পূর্ণাঙ্গ প্রস্তুতি দরকার, তুমি যদি আমাদের সাইকেলে প্রথম থেকে থাকো তাহলে কিন্তু সব কিছুই হবে। এমন কিছু আমি টুপ করে আকাশ থেকে নিয়ে আসবো না যেটা তুমি আগে থেকে জানো না। তাহলে দেখো ওয়াই হচ্ছে এমন কেউ, এমন একটা ফাংশন যাকে অন্তরীকরণ করলে এক্স এর সাপেক্ষে তাকেই পাওয়া যায়। ওয়াই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। দেখো ওয়াই ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার এক্স হয়, আমি যদি বলি না ওয়াইকে অন্তরীকরণ করো ডি ওয়াই ডিএক্স, ডি ওয়াই ডিএক্স, তাহলে ডি ডি এক্স অফ ওয়াই, এই যে ওয়াই, ওয়াই মানে ই টু দি পাওয়ার এক্স। এবার বলো ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? ই টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ ওয়াই। বুঝতে পারছো? এবার কথা হচ্ছে কি ভাই, সমাধান করতে হবে এটা। আমি তো তোমাকে ধরো আগে থেকে উত্তর জানি, এখানে কেউ একজন উত্তর বলছে যে ভাই এটা এই ফাংশনটা ওয়াই হবে ই টু দি পাওয়ার এক্স, আমি আগে থেকে জানি, আমি তোমাকে শুদ্ধি করে দেখাইছি। দেখো ওয়াই যদি ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এই যে ডি ওয়াই ডিএক্স, এই যে ডি ডি এক্স অফ ওয়াই, ওয়াই মানে ই টু দি পাওয়ার এক্স, সেটা ওয়াই হচ্ছে। আমি তোমাকে শুদ্ধি করে দেখাইছি, তুমি মানে নিলা যে হ্যাঁ তাই তো ভাই, ঠিক আছে। বাট আমরা চাই এই সমীকরণ থেকে সমাধান করে, এই ব্যবকলন সমীকরণ এটা থেকে সমাধান করেই ওয়াইটা বের করতে চাই। তাহলে সেটা কি সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব। তো কেমনে সমাধান করা সম্ভব? দেখো ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই, এটাকে ধরো সমাধান করো, সমাধান করো এটা বললো। আসো আমরা সমাধান করব কেমনে। ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করতে হয় কিভাবে? তুমি বিভিন্ন ধরনের ইকুয়েশন সমাধান করতে পারো। দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারো, একঘাতের যে সমীকরণ আছে সেখান থেকে সমাধান করে এক্স ওয়াই বের করতে পারো, তাই না? ক্যালকুলেটরের সাহায্যে আমরা সমাধান করতে পারি। এখন কথা হচ্ছে ব্যবকলন সমীকরণ, এইটা সমাধান করতে হবে। এটা কিভাবে সমাধান করতে হবে? দেখো কি বোঝাচ্ছে, ওয়াই কে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা। বাংলা লিখি, ওয়াই কে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা, অন্তরীকরণ, এই যে এটা, তাই বোঝাচ্ছে। তাহলে আমি যদি ওয়াই কে ফেরত পাইতে চাই, তাহলে অন্তরীকরণের উল্টা কাজটা করতে হবে। অন্তরীকরণের উল্টা কাজটা যোগজীকরণ। বুঝছো? ওয়াই কে একবার অন্তরীকরণ করা আছে, আমি চাই ওয়াই ফেরত চাই, আমি বলবো ওয়াই ফেরত চাই, ফেরত দাও। তো এটা তো ওয়াই কে একবার অন্তরীকরণ করা, আমি যদি ওয়াই কে ফেরত চাই তাহলে একবার উল্টা কাজটা, অন্তরীকরণের উল্টা কাজটা যোগজীকরণ করতে হবে। তো এটাই হচ্ছে কাহিনী। তাহলে যেহেতু একবার অন্তরীকরণ করা, তাহলে ওয়াই কে ফেরত পাইতে গেলে একবার ইন্টিগ্রেশন করতে হবে। এই লাইন থেকে সমাধানের পথ আসবে, যে তাহলে কি করতে হবে, একবার ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে আসো তো করি। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই, কোনাকুনি দাও, তাহলে এটা ডিওয়াই, ঠিক আছে, আর এখানে হচ্ছে ডিএক্স। ওয়াই কে এখানে নিয়ে যাই, দেখো তো ডিওয়াই বাই ওয়াই নিলাম, কোনো আপত্তি আছে? নিলাম। ওয়াই কে এখানে নিলাম, ডিএক্স কে এখানে নিলাম। এইবার যোগজীকরণ করব, দিয়ে দিলাম যোগজীকরণ চিহ্ন। এই যোগজীকরণ চিহ্ন, তুমি আমাকে বলো 1 ডিভাইডেড বাই ওয়াই ডিওয়াই, 1 ডিভাইডেড বাই ওয়াই ডিওয়াই, তাহলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে লন ওয়াই। বোঝো কি পাওয়া যাবে? লন ওয়াই। অনেক এটা বোঝে নাই, ওকে, না বুঝলে কোনো সমস্যা নেই, গুণা হবে না না বুঝলে। ডিডিএক্স অফ এক্স জানি 1, ডিডিএক্স অফ লন এক্স বলো কত? লন এক্স কত? 1 বাই এক্স। তাহলে লন এক্স কে অন্তরীকরণ করলে 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স কে, 1 বাই এক্স কে যোগজীকরণ করলে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, তাহলে হবে লন এক্স। লন এক্স কে অন্তরীকরণ করলে 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স কে, 1 বাই এক্স কে যোগজীকরণ করলে লন এক্স। বুঝলা? তাহলে ভাই 1 বাই ওয়াই ডিওয়াই কি হবে? লন ওয়াই। তো
তো সেই কাজটাই করছি, 1/y dy, দ্যাট ইজ লন ওয়াই। ঠিক আছে, এইবার এখানে কে আছে? এখানে কিছু নেই মানে এক আছে ভাই, কিছু নেই মানে এক আছে। এই যে ddx অফ এক্স, এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তাহলে 1কে যদি যোগজীকরণ করি, 1কে যোগজীকরণ করলে এক্স ফেরত পাবো, অন্তরীকরণের উল্টা কাজটা যোগজীকরণ। তাহলে এটা হবে এক্স। এবার লন ওয়াই, উভয় পক্ষে এন্টি লন নিয়ে নাও, ই লন ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। ই লন মানে 1, এটা তো জানো 9 10-এ পড়ে আসা, ই লন মানে 1, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এই যে আমরা সমাধান করে এক্স বের করে ফেলছি। ঠিক আছে, এই যে এটাই আমরা চাইছিলাম। কি কথা বুঝছো? চলো চলো চলো। ওকে, তুলছো? তাহলে বুঝতে পারছো ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সমাধান করতে হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সমাধান করতে হয়, বোঝা গেল? তো এই হচ্ছে ঘটনা। আমি তোমাদের আরেকটা উদাহরণ একটু দেখাই। ধরো আরেকটা উদাহরণ দেখাই। সর্দি লাগছে এমন, বুঝছো? ধরো বলা হয়েছে ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স হচ্ছে 2x, ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে 2x। এবার এখান থেকে ওয়াই বের করতে হবে। তাহলে করো তো, নিজেরা একটু চিন্তা করো তো, যে ওয়াই হচ্ছে এমন কেউ যাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x পাওয়া যায়। খুবই সহজ জিনিস, এই তো অনেকে বুঝে গেছে, এক্স স্কোয়ার। যে ওয়াই হচ্ছে এমন কেউ যাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x পাওয়া যাবে, তাহলে ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার। এবার কথা হচ্ছে সমাধান কিভাবে করবো, আসো। তাহলে সমাধান, এটা একবার অন্তরীকরণ করা আছে, ওকে, একবার যোগজীকরণ করতে হবে। এখন দেখো যোগজীকরণ করার মতো অবস্থায় নেই, যোগজীকরণ করার মতো এটা অবস্থায় নেই। তাহলে একে কি করতে হবে? যোগজীকরণ করার মতো অবস্থায় নিয়ে নিতে হবে। ঠিক আছে, যোগজীকরণ করার মতো অবস্থায় নিয়ে নিতে হবে। তাহলে ওয়াই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2x। তাহলে ডিওয়াই 2x ডিএক্স, 2x ডিএক্স। এই এবার যোগজীকরণ চিহ্ন, যোগজীকরণ চিহ্ন। এবার বলো ডিওয়াই যোগজীকরণ করলে কত হবে? ওয়াই। এই যে সামনে এক আছে, তাহলে হবে ওয়াই। 2 ধ্রুবক গেল বাইরে, এক্স ডিএক্স যোগজীকরণ করলে এক্স এর পাওয়ার 1, তাহলে এক্স 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1 যোগজীকরণ করলে, তাহলে কি দাঁড়ালো? ওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার বাই 2, 2 2 কাটাকাটি, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এইভাবে সমীকরণ সমাধান করতে হয়, বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। এবার শোনো, ব্যবকলন সমীকরণের যতবার ডিফারেন্সিয়েশন করা থাকবে সেটাকে বলা হয় তত অর্ডার। ঠিক আছে, ব্যবকলনীয় সমীকরণ, ব্যবকলনীয় সমীকরণ যতবার ডিফারেন্সিয়েশন করা থাকবে সেটা হবে তার অর্ডার, সে তত অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন দেখো, মনে করো এটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মনে করো ওয়াই, তাহলে ওয়াইকে একবার অন্তরীকরণ করা, তাহলে এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে একবার অন্তরীকরণ করা আছে, এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে বলো তো ভাই, ডিওয়াই ডিএক্স এর স্কোয়ার ইকুয়াল টু 4x, বলো তো এটা কেমন ইকুয়েশন? এটা কত অর্ডার? ডিওয়াই ডিএক্স কত অর্ডার? এবার সেকেন্ড অর্ডার, বুঝছো? ভুল ভুল ভুল, থামো থামো থামো, নো, এটাও ফার্স্ট অর্ডার, এটাও ফার্স্ট অর্ডার। আর কেমনে?
ভাই অন্তরীকরণ করা আছে কয়বার? ডিওয়াই ডিএক্স অন্তরীকরণ করা কয়বার? একবার। একবার ডিফারেন্সিয়েশন করা, একবার ডিফারেন্সিয়েশন করা। তাকে আমি বর্গ করছি, বাট ডিফারেন্সিয়েশন কয়বার? একবার। তাহলে এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে একবার ডিফারেন্সিয়েশন করা। তাহলে বলো তো এবার ডিওয়াই ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। বলো তো এইটা, বলো এইটা কি হবে? 4x স্কোয়ার ইকুয়াল টু 0। বলো এটা কি হবে? এইটা সেকেন্ড অর্ডার, কারণ এইবার দেখো দুইবার ডিফারেন্সিয়েশন করা, দুইবার ডিফারেন্সিয়েশন করা। ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। কি কথা বুঝতে পারছো? তাহলে কাহিনী বোঝা গেছে? তো আমরা এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব। তো সলভ করার টেকনিক কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন চিনলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন চিনলাম। এবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার টেকনিক, তো টেকনিক হচ্ছে যতবার ডিফারেন্সিয়েশন করা থাকবে, যতবার ডিফারেন্সিয়েশন করা থাকবে ততবারই ইন্টিগ্রেশন করতে হবে, ততবারই ইন্টিগ্রেশন করতে হবে। এই কথাটা মাথায় রাখবা, তাহলেই হবে। তাহলে এটা একবার ডিফারেন্সিয়েশন করা, একে একবার ইন্টিগ্রেশন করতে হবে। এটাও কিন্তু একবার ডিফারেন্সিয়েশন করা, একবার ইন্টিগ্রেশন করতে হবে। দুইবার ডিফারেন্সিয়েশন করা, দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। এই হচ্ছে ঘটনা। তাহলে এবার চলো দেখি সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলন সমীকরণ। তাহলে সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। একটা দৃঢ় অবলম্বন থেকে একটা স্প্রিং ঝুলানো আছে। এবার স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝুলানো হলো। তো বস্তু ঝুলানো হলে বস্তুটা কি হবে? এইখানে এসে থামবে না? এখানে এসে থামবে। তাহলে এটা শিথিল অবস্থা ছিল, আর এসএইচএম এর সাম্য অবস্থা হচ্ছে এইটা। এই যে একটা উদাহরণ আমরা চিন্তা করলাম, যেটা হচ্ছে এসএইচএম এর সাম্য অবস্থা। এবার এটাকে একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিবা, এটা দেখবো এইভাবে দুলতেছে, এভাবে দুলতেছে। ঠিক আছে, এটাকে একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিব, দেখবো এটা এইভাবে দুলতেছে। তো এভাবে দুলতে দুলতে একবার নিচে এখানে, একবার উপরে এখানে অবস্থান করবে। ঠিক আছে, এটা হচ্ছে শিথিল অবস্থা বা এটা হচ্ছে সাম্য অবস্থা, মিন পয়েন্ট। তাহলে এই সাম্য অবস্থার একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে। তো কোনো একটা মুহূর্তে ধরো যে কোনো একটা জায়গায় আছে, ঠিক আছে, উপরে বা নিচে যে পয়েন্টেই চিন্তা করো না কেন, ধরো কোনো একটা মুহূর্তে এই পয়েন্টে আছে, যে দুলতে দুলতে কোনো একটা মুহূর্তে অবস্থান হচ্ছে এটা হচ্ছে অবস্থান। তাহলে সেই মুহূর্তে সাম্য অবস্থান থেকে এইটুকু হচ্ছে সরণ এক্স। তাহলে বলো তো সাম্য অবস্থা থেকে উপরে যাক বা নিচে যাক, প্রত্যয়নী বলটা কোন বিন্দু অভিমুখী? বলো, গত ক্লাসে হিসাব করে দেখানো হয়েছিল সাম্য অবস্থা অভিমুখী, তাই তো? তাহলে সাম্য অবস্থা অভিমুখী প্রত্যয়নী বল, এই যে প্রত্যয়নী বল সাম্য অবস্থা অভিমুখী নিট বল, এই নিট বলের সমীকরণটা আমরা কি পাইছিলাম বলো? যদি উপরে থাকতো, ধরো উপরে এখানে আছে, তাহলে এইটা হতে সরণ এক্স, আর সাম্য অবস্থা অভিমুখী প্রত্যয়নী বল তখন হইতো এইটা, প্রত্যয়নী বল হইতো নিচের দিকে, তখন এটা হইতো এফ নিট বল। ঠিক আছে, তাহলে সবসময় সরণের বিপরীতে বলটা থাকবে, সবসময় সরণের বিপরীতে বলটা থাকবে। ঠিক আছে, তাহলে এবার সাম্য অবস্থা অভিমুখী নিট বল এফ নিট, এটা এক্স এর সমানুপাতিক ও বিপরীতমুখী, এবং আমরা গত ক্লাসে এই এফ নিট এটা সমান সমান মাইনাস কে এক্স পাইছিলাম। দেখো, বলো এটা পাইছিলাম কিনা, তাই তো? এবার আসো এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু এফ হচ্ছে এর উপর বল, তো এর ভর হচ্ছে এম, এই যে বস্তুটা, এই বস্তুটার ভর এম। তাহলে বল এফ ইকুয়াল টু নিউটন সাহেবের সূত্র, যদি বল এফ নিট বল থাকে আর বস্তুর ভর যদি এম হয়, তাহলে এই বলের জন্য ওই মুহূর্তে ত্বরণ হচ্ছে এ, তাহলে এফ নিট ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এম ভরের উপর এফ নিটের জন্য ত্বরণ এ, তাহলে এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স।
কি বুঝলা? এবার আসো দেখো তো বোঝো কিনা, বলো সরল সন্ধিতে স্পন্দনের এসএইচএম এর সরণকে কি দিয়ে প্রকাশ করা হয়? এক্স দিয়ে। এবং সেটা কোত্থেকে কাউন্ট করা হয়? প্রসঙ্গ কাঠামো কোনটা? এই যে সাম্য অবস্থা। তাহলে সরণটা কাউন্ট করা হবে সাম্যাবস্থা থেকে, সরণটা কাউন্ট করা হবে সাম্যাবস্থা থেকে। সরণ এসএইচএম এর বেগ, তাহলে বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করব। এবার বলো বেগের ডেফিনেশনটা বলো। সরণের পরিবর্তনের হার। তাহলে সরণকে কি করলে বেগ পাওয়া যাবে? ডিফারেন্সিয়েট করলে। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে সরণ কত? এক্স। তাহলে সরণের পরিবর্তনের হার বেগ, তাহলে বেগ হচ্ছে ভি ডিএক্স ডিটি। এবার আসো ত্বরণ, এসএইচএম এর ত্বরণ। ভাই ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে এ হচ্ছে বেগের পরিবর্তনের হার, তাহলে ডি ডিটি অফ বেগ ভি। সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ, আবার বেগকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে ত্বরণ। তাহলে সরণকে কয়বার ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যাবে? বলো সরণকে কয়বার? দুইবার। তাহলে এই যে ডি ডিটি অফ বেগ ভি, ভি মানে ডিএক্স ডিটি, তাহলে ডিএক্স ডিটি এটা হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। বুঝছো? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। অনেকে আবার ভাবতে পারে ভাই আপনি মনে হয় গুণ করছেন যে ডি আর ডি ডি স্কোয়ার এক্স আর ডি 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 টি ডিটি, তাহলে ডি স্কোয়ার টি স্কোয়ার কেন হলো না? আমি গুণ করি নাই রে ভাই, আমি কিন্তু খবরদার গুণ করি নাই। সরণ হচ্ছে এক্স, বেগ ভি হচ্ছে সরণকে একবার ডিফারেন্সিয়েট করা সময়ের সাপেক্ষে, এই যে ডিফারেন্সিয়েশন করা, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর ডিডিটি। কাকে? সরণ এক্স কে একবার, এই যে একবার। যখন দুইবার ডিফারেন্সিয়েশন করা হবে তখন তার অপারেটর হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর দুইবার ডিফারেন্সিয়েশন করার জন্য। তাহলে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার টি স্কোয়ার না। কি কথা বুঝছো? ডি স্কোয়ার টি স্কোয়ার না, ডি ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার ডিটি স্কোয়ার। তাহলে কাকে? এক্স কে। তাহলে কি পাওয়া যাবে? ত্বরণ পাওয়া যাবে এ। এটা হচ্ছে কথা। তাহলে এইবার দেখো তো এটা এ আছে না? এ আছে কিনা এখানে? তাহলে এটা এম এ, এই এ মানে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে এক্স। মাইনাস কে এক্সটাকে এই পাশে নিয়ে আসি। আগে একটা কাজ করি, এম কে ওই পাশে পাঠাই দিই, ভাগ দিই। ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে ডিভাইডেড বাই এম এক্স। তাহলে অতএব ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস কে ডিভাইডেড বাই এম এক্স ইকুয়াল টু 0। বুঝছো? এটাই সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। নাম কেন ব্যবকলনীয় সমীকরণ? এই যে ব্যবকলনীয় অপারেটর আছে কয়বার? দুইবার অন্তরীকরণ করা। তাহলে এটা যখন আমরা সমাধান করব, বলো কি করতে হবে? দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। এর ডিফারেন্সিয়েশনটা বুঝে নাই। দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস, সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে সময়ের সাপেক্ষে বেগ হয়, বেগকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে সময়ের সাপেক্ষে ত্বরণ হয়। এবার ত্বরণকে যখন ইন্টিগ্রেশন করব, একবার টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব ত্বরণকে, ঠিক আছে? ত্বরণকে যখন সময়ের সাপেক্ষে একবার ইন্টিগ্রেশন করব তখন বেগ পাওয়া যাবে। বেগকে যদি আরেকবার ইন্টিগ্রেশন করি তাহলে সরণ পাওয়া যাবে। তাহলে সরণকে কয়বার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ? দুইবার। তাহলে এ ইকুয়াল টু ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার, সরি ডিটি স্কোয়ার। ঠিক আছে? সরণ এক্স, তাহলে এক্স কে কয়বার? এই যে দুইবার, এটা দুইবার। এটা বোঝাচ্ছে, আর কিছুই না। কি কথা বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস কে ডিভাইডেড বাই এম, এইটা ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। এইবার শোনো, কে হচ্ছে বল ধ্রুবক, তাই না? এই যে কে বল ধ্রুবক, এম হচ্ছে এই বস্তুটার ভর। এই বস্তুটার ভরও তো ধ্রুবক, যদি এভাবে দুলতে থাকে ভর কি চেঞ্জ হয় না? তো ভরও ধ্রুবক। আচ্ছা তাহলে দুইটা ধ্রুবকের রেশিও আর একটা ধ্রুবক হবে না? দুইটা ধ্রুবকের রেশিও আর একটা কি হবে? ধ্রুবক হবে। তাহলে কে ডিভাইডেড বাই এম, দুইটা ধ্রুবকের অনুপাত, আর একটা ধ্রুবক। এবার তুমি আর একটা ধ্রুবক কিছু একটা দাও, তোমার ইচ্ছা মতো কিছু একটা দাও। তো আমার ইচ্ছা হয়েছে এই ধ্রুবকটাকে আমরা দিব হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে? এই ধ্রুবকটাকে ওমেগা স্কোয়ার দিলাম। অনেকে বলতে ভাই আমি অন্য কিছু দিব। তাহলে তুমি দাও যে এই ধ্রুবকটা হচ্ছে কিছু একটা, তোমার নাম মানে ধরো তোমার নামে একটা ধ্রুবক দিয়ে দাও একটা ধ্রুবক, তো দুইটা ধ্রুবকের রেশিও একটা ধ্রুবক। তো আমরা এটাকে ওমেগা স্কোয়ার নিলাম।
এই স্কোয়ারটা কেন নিলাম? অনেকে বলতে ভাই শুধু ওমেগা নিতেন, ধ্রুবকটা একটা ওমেগা নাম দিতেন, ধ্রুবক একটা ওমেগা বা বিটা বা আলফা কিছু একটা নাম দিতেন। তো ধরো ওমেগা দিলাম, তো ওমেগা স্কোয়ার কেন নিলেন, ওমেগা কেন নিলেন না? দেখো এটার উত্তর তুমি একটু পরে পেয়ে যাবা। ওমেগা স্কোয়ার দিছি আমাদের সুবিধার জন্য, যেন সামনে গিয়ে সুবিধা পাই, এই কারণে আমরা ওমেগা স্কোয়ার দিছি। তুমি ওমেগা দিতে পারো, তোমার একটু অসুবিধা হবে, বাট ওমেগা স্কোয়ার দাও, সুবিধা হবে, এই আর কি। ঠিক আছে, এই যে একজন বলছে ধ্রুবকের নাম দিব অপূর্ব স্কোয়ার, দাও ধ্রুবকের নাম দাও অপূর্ব স্কোয়ার দাও, ঠিক আছে। তাহলে অতএব ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস এটার নাম ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনের সমীকরণ, ঠিক আছে। এসএইচএম এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। একটা সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোণা স্প্রিং এর মাথায় ঝুলানো একটা বস্তু, এটাই কিন্তু এসএইচএম পার্টিকেল এখানে এই উদাহরণের জন্য। আমি উদাহরণ হিসাবে স্প্রিংটাকে নিচ্ছি, কারণ আমি গত ক্লাসে তোমাকে স্প্রিং পড়াইছি। এবার এটাকে এই সাম্য অবস্থা থেকে একটু নিচের দিকে টানে ছেড়ে দিবা, এভাবে স্পন্দিত হতে থাকবে, দুলতে থাকবে। তাহলে সাম্য অবস্থা থেকে কোনো একটা মুহূর্তে ধরো এক্স পরিমাণ সরণ অবস্থানে, ওই পয়েন্টে সাম্য অবস্থা অভিমুখী বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তো এটা ছিল গত ক্লাসে আমরা এটা পাইছিলাম এফ নিট ইকুয়াল টু মাইনাস কে এক্স। কে হচ্ছে বল ধ্রুবক। এবারে এফ মানে তো বল, বল কার উপর? এই পার্টিকেলের উপর, এই বস্তুকণার উপর। এফ ইকুয়াল টু এম এ, আর এ হচ্ছে ত্বরণ, যা সরণকে দুইবার অন্তরীকরণ করলে পাওয়া যায়, দুইবার ডিফারেন্সিয়াল করলে পাওয়া যায়। তো সেইটাই আমরা করছি, আর কিছুই না। এইবার আমরা এই ব্যবকলন সমীকরণটা পেয়ে গেছি, এটা এসএইচএম এর ব্যবকলন সমীকরণ। আমরা এবার এটা সমাধান করতে চাই, সমাধান করে সরণের সমীকরণটা বের করতে চাই, যে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার সরণের সমীকরণটা কি হবে, সেই সরণের সমীকরণটা আমরা চাই। তাহলে আমরা এইটা সলভ করব, সলভ করে সরণের সমীকরণটা বের করব। কি কথা বুঝছো? তাহলে বলো তো কয়বার কি করলে এটা সলভ করা যাবে? কয়বার? দুইবার, দুইবার ইন্টিগ্রেশন। এটা তো এখানেই বলা হয়েছে, সরণকে একবার ডিফারেন্সিয়েশন করে বেগ, বেগকে একবার আরো একবার ডিফারেন্সিয়েশন করে ত্বরণ। তাহলে আমি যদি ত্বরণ থেকে, এবার এটা তো ত্বরণ রে ভাই, এই যে এটা তো ত্বরণই, এই আমি এখন বলছি না আমার ত্বরণ লাগবে না, আমার লাগবে সরণ, এক্স দাও আমাকে। তো ত্বরণকে দুইবার, দুইবার, একবার অন্তরীকরণ করলে বেগ পাবো, আর একবার অন্তরীকরণ করলে সরণ পাবো। এটাই হচ্ছে কিন্তু মূল কথা। এই এই মানে এখন যে ডেরিভেশনটা আমরা করব, ঠিক আছে, সেই ডেরিভেশনের মূল কথাগুলো এখানেই আছে। তাহলে চলো এবার দেখি সমাধান করি আমরা। তাহলে ব্যবকলন সমীকরণ সমাধান, এসএইচএম এর ব্যবকলনীয় সমীকরণ সমাধান, ঠিক আছে। এই সমীকরণ সমাধান, এই এখন যেটা আমি তোমাদের পড়াবো, স্টুডেন্ট লাইফে কিন্তু আমরা যখন পড়াশোনা করছিলাম তখন আমাদের বইতে কিন্তু সমীকরণটা সমাধান করা ছিল না, সমাধান করা ছিল না, প্রসেসটা দেখাইছিল না। কেন? প্রসেসটা একটু ছোট মানুষের জন্য একটু কঠিন হয়, তাই আর দেখাইছিল না। আমাদের লেখা ছিল সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলন সমীকরণ, এটা সমাধান করে পাওয়া যায়, ঠিক আছে। এটা সমাধান করে আমরা পাই এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটা আমরা সমাধান করে পাই। কেমনে সমাধান করে পাই সেই প্রসিডিউরটা আমাদের সময় ছিল না। তা আমাদের একটু পড়তে হবে, আমরা তো এখন বড় হয়ে গেছি, তাই না? আমি যখন পড়াশোনা করছি তখন তো আমরা ছোট মানুষ ছিলাম, কিন্তু এখন তোমরা তো অনেক বড়। তো আমাদের একটু জানতে হবে যে কিভাবে এটা আসলো। আমি বলবো যে সমীকরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল হয়, তুমি বিশ্বাস করে নিবা আমি এটা চাই না। তাহলে চলো আমরা একটু দেখি ডেরিভেশনটা কেমনে পাওয়া যায়। আচ্ছা, তুমি আমাকে ম্যাথের কয়েকটা শাখা বলো তো, ম্যাথমেটিক্সের কয়েকটা শাখা, যেমন ত্রিকোণমিতি, বীজগণিত, ক্যালকুলাস, তাই না? তো ক্যালকুলাসের দুইটা পার্টের মধ্যে একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে যোগজীকরণ। ম্যাথের তুমি যতগুলো মোটামুটি শাখার সাথে পরিচিত, সবচেয়ে কঠিন জিনিসটার নাম কি জানো? যোগজীকরণ। সবচেয়ে কঠিন, একজন বলছে পাটিগণিত, এর ধরো তো, যে বলছে পাটিগণিত ওরা ধরো। ম্যাট্রিক সবচেয়ে কঠিন, বাহ, ঠিক আছে। তাহলে সবচেয়ে কঠিন যে জিনিসটা সেটা হচ্ছে যোগজীকরণ। যোগজীকরণ সবচেয়ে কঠিন। কেন? কারণ যোগজীকরণের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। যোগজীকরণের যেটা আছে সেটা হচ্ছে টাইপ। দেখবা তোমাদের যে ভাইয়া যোগজীকরণ পড়াবে সেই ভাই দেখবা টাইপ ওয়াইজ যোগজীকরণ পড়াবে, যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3,
এভাবে টাইপ ওয়াইজ যোগজীকরণ পড়াবে। ইচ্ছা মতো অন্তরীকরণ করা যায়। অন্তরীকরণের একটা রুলস আছে, চেইন রুল। এই চেইন রুলে ফেলে দিবা যে কোনো অন্তরীকরণ হয়ে যাবে, বাট ওইরকম কোনো ইউনিভার্সাল রুল নাই যেটা দিয়ে যোগজীকরণ হয়ে যাবে। এই কারণে দেখবা বিভিন্ন কম্পিটিশনে যোগজীকরণের কম্পিটিশন হয়। দেখবা ওই যে বুয়েটে ইন্টিগ্রেশন বি বা আমাদের ওই যে গ্র্যান্ড সেলিব্রেশনে কিন্তু ওই যে আমরা ধরো বুয়েট যে ফার্স্ট ওকে আলাদা করে, বা বুয়েট ফার্স্ট সেকেন্ড ওকে আলাদা করে কিন্তু আমরা পুরস্কার দিই না। আমরা পুরস্কার দিই হচ্ছে যে বুয়েটে ফার্স্ট 10 জন, কুয়েটে ফার্স্ট 10 জন, এদের মধ্যে কী করি আমরা ওই লাস্টে গিয়ে একটা ইন্টিগ্রেশনের একটা কম্পিটিশন করি, যে ইন্টিগ্রেশন দিব, যে কয়টা ইন্টিগ্রেশন মানে যে বেশি ইন্টিগ্রেশন পারবে তাকে পুরস্কার দিব, ঠিক আছে। তো এই যে ইন্টিগ্রেশনের মানে ইন্টিগ্রেশনটা করতে গেলে একটু বুদ্ধি খাটাইতে হয়, ঠিক আছে। এখানে মনে করো চালাকির একটা পরিচয় দিতে হয়। তো এবার দেখো আমরা এই সরল সদিত স্পন্দনের ব্যবকলন যে সমীকরণটা ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এটাকে আমরা সলভ করব। সলভ করে আমরা এক্সটা বের করতে চাই। তো এইটাকে সলভ করার জন্য এটা দুইবার যেহেতু অন্তরীকরণ করা আছে, তাহলে 2 বার যোগজীকরণ করতে হবে, ঠিক আছে। এখন যোগজীকরণ করার মতো অবস্থায় নাই, ওকে যোগজীকরণ করার মতো অবস্থায় নিয়ে নিতে হবে। কিভাবে নিয়ে নিতে হবে দেখো, উভয় পক্ষে 2 dx dt গুণ করে পাই, 2 dx dt এটা গুণ করে পাই, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, তারপরে প্লাস প্লাস ওমেগা স্কোয়ার এক্স 2 dx dt, এটা সমান সমান হচ্ছে 0, কারণ 0-র সাথে যা গুণ দিব তো 0ই হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, উভয় পক্ষে গুণ করলাম, উভয় পক্ষে 2 dx dt এটা গুণ করলাম উভয় পক্ষে। এই গুণটা না করলে আমি যোগজীকরণ করতে পারতাম না, এই কারণে এই গুণটা আমরা করছি, বুঝছো, এই কারণে আমরা এই গুণটা করছি। তাহলে এবার সবাই একটু তাকাও, লেখা কম, ভালো করে বোঝাটা বেশি। এটাকে যদি যোগজীকরণ করা যায়, এটাকে যদি যোগজীকরণ করা যায় তাহলে পাওয়া যায় dx dt হোল স্কোয়ার, এটাকে যোগজীকরণ করলে এই লাইন এইটুকুকে। আবার এইটুকুকে যদি আমি যোগজীকরণ করি, দেখো 2x আছে না, মানে x ইন্টু 2 আছে না, আমি 2 ইন্টু এক্স লিখতে পারি। তো আমি যদি এটাকে যোগজীকরণ করি তাহলে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার পাওয়া যায়। আর যোগজীকরণ করলে একটা ধ্রুবক আনতে হয়, ঠিক আছে, একটা ধ্রুবক দিতে হয় যোগজীকরণ করলে। তো সেই যোগজীকরণ করলে যে ধ্রুবকটা দিতে হয়, ধরো সেই ধ্রুবকটা দিলাম হচ্ছে সি। যোগজীকরণ করলে একটা ধ্রুবক দিতে হয় সি। যোগজীকরণ করা হয়ে গেছে, হ্যাঁ একবার যোগজীকরণ করা হয়ে গেছে, যে একবার যোগজীকরণ করে, এই যে যোগজীকরণ করে। এবার আমি শিওর তুমি বুঝো নাই, ঠিক আছে, আমি শিওর তুমি বুঝো নাই যে এই লাইন থেকে ভাই এই লাইন পাইছে যোগজীকরণ করে, এটা আমি শিওর তুমি বুঝো নাই। এবার আসো বোঝার ট্রাই করি। তাহলে দেখো তো, ধরো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমি বললাম না এটাকে অন্তরীকরণ করো, তাহলে dy dx তাহলে 2x, এইটা আমরা জানি, তাই তো। ওকে, এবার সবাই বোর্ডে থাকো তো, এক্স স্কোয়ারকে ধরো y এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারকে যদি যোগজীকরণ করা হয়, এক্স স্কোয়ারকে যোগজীকরণ করলে 2x থাকবে, এটাই হচ্ছে নিয়ম, তাই তো। এবার দেখো এখানে কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, আমি বললাম নাও টি এর সাপেক্ষে যোগজীকরণ করবা, কাকে, টি এর সাপেক্ষে ধরো যোগজীকরণ করবা কাকে, ওয়াই কে বা ওয়াই স্কোয়ারকে। তাহলে কি হবে, তাহলে হবে ওয়াই স্কোয়ারকে টি এর সাপেক্ষে করা। তাহলে প্রথমে ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার, তাহলে 2y, এটা আগে লিখো। এইটা লেখার পরে তুমি দেখো ওয়াই স্কোয়ারকে টি এর সাপেক্ষে করতেছো, যদি ওয়াই স্কোয়ারকে ওয়াই এর সাপেক্ষে করতাম তাহলে লিখতে 2y, শেষ ওয়াই স্কোয়ারকে ওয়াই এর সাপেক্ষে শেষ, যেমন আগে এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে শেষ। দেখো আরেকবার বলি, ডি ডিএক্স এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে 2x শেষ, বুঝছো। কিন্তু যখন ডি ডিএক্স ওয়াই স্কোয়ার অথবা ডি ডিটি ওয়াই স্কোয়ার এরকম যদি করি তাহলে কি হবে, ওয়াই স্কোয়ারকে করতেছে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে প্রথমে ওয়াই স্কোয়ারকে আগে মনে মনে ওয়াই এর সাপেক্ষে করবা, তাহলে 2y। এবার কথা হচ্ছে
এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে, তাহলে 2y করার পরে ওয়াইকে আবার এক্স এর সাপেক্ষে ডিওয়াই ডিএক্স, এটাকে বলা হয় কাফফারা বা চেইন রুল। বুঝছো? ডিফারেন্সিয়েশনের চেইন রুল করাইছিলাম পাঠ প্রস্তুতি পর্বে, মনে করে দেখো। ঠিক আছে, এইটা হচ্ছে নিয়ম। তাহলে আবার বলি, এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে করলে 2x, ওয়াই স্কোয়ারকে যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে 2y ডিওয়াই ডিএক্স, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এবার 100 মিলাই। তোমার ভাই এই লাইন থেকে এই লাইন বুঝতে হবে না, এই লাইন থেকে এই লাইন যোগজীকরণ করে পাইছি এটা বুঝতে হবে না। যোগজীকরণের উল্টাটা কি? যোগজীকরণের উল্টা জিনিসটা কি? অন্তরীকরণ না? এই লাইন থেকে এই লাইন অন্তরীকরণ করে পাওয়া যায় কিনা সেইটা চেক করলেই হবে। তাহলে দেখো তো, ডিএক্স ডিওয়াই সরি ডিএক্স ডিটি তার স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু সি। আসো এটাকে এবার অন্তরীকরণ করি। তো এটাকে যদি অন্তরীকরণ করা হয় এর পাওয়ার কত? 2, এর পাওয়ার 2। তাহলে মনে করো এটা একটা ঘোড়ার ডিম, যে ঘোড়ার ডিমের পাওয়ার হচ্ছে 2, অন্তরীকরণ করলে পাওয়ার সামনে আসবে। তারপরে এই যে ঘোড়ার ডিমটা ডিএক্স ডিটি, এই ঘোড়ার ডিমের পাওয়ার 2 ছিল, 2 থেকে 1 কমে যাবে, তাহলে 2 থেকে 1 কমে গেলে একই থাকে। ঠিক আছে, বুঝলাম। এইবার কথা হচ্ছে কি, এইটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে না, কারণ 2 ডিএক্স ডিটি। এবার একে তো আরেকবার অন্তরীকরণ, কারণ আমি তো টি এর সাপেক্ষে করতে চাই। তাহলে একে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে ডিএক্স ডিটি, একে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। বুঝতে পারছো? ক্লিয়ার? যদি না বুঝতে পারো এখানে থাকো, দেখো ওমেগা স্কোয়ার ভাই ধ্রুবক না, ওমেগা বাইরে যাবে, ওমেগা স্কোয়ার বাইরে, তো ধ্রুবক। এক্স স্কোয়ারকে টি এর সাপেক্ষে, কিন্তু যদি এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে করতাম 2x, শেষ, বাড়ি চলে যাবো এটুকু করে। বাট এক্স স্কোয়ারকে টি এর সাপেক্ষে, তাহলে 2x, এবার x কে আবার টি এর সাপেক্ষে dx dt, আর সি তো ধ্রুবক, তাকে অন্তরীকরণ করলে 0। এবার তুমি মিলাই দেখো তো, এই লাইন থেকে এই লাইন আসছে কি করে? অন্তরীকরণ করে। তাহলে অবশ্যই এই লাইন থেকে এই লাইন পাওয়া যাবে কি করলে? যোগজীকরণ করলে। তাই করছি আমরা। এইবার তো সবার বিশ্বাস হয়েছে, বুঝছো? তাহলে দেখো এটা dx dt এই যে তার স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু সি। সি হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকটার আমরা মান বের করব। আচ্ছা আমারে বলো তো, এই ডিএক্স ডিটি এটা কি জিনিস বলো? এটা কি জিনিস? এই যে ডিএক্স ডিটি, এই ডিএক্স ডিটি এটা বেগ না, ভি না? এটা বেগ। তাহলে এসে এসে অর্থাৎ সরল সন্ধিত স্পন্দনের এটা হচ্ছে বেগ, ভি। গুড, ভেরি গুড। তাহলে আমরা এবার সি এর মানটা বের করতে চাই। এটার ধরো একটা 1 নং সমীকরণ বললাম, সি ধ্রুবক, এই ধ্রুবকের মানটা বের করতে চাই। আচ্ছা যদি ডিএক্স ডিটির মানটা কোনোভাবে শূন্য বানানো যাইতো, কোনোভাবে যদি শূন্য বানানো যাইতো তাহলে তখনই তো সি এর মান এটা হইতো না? এবার সরল সন্ধিত স্পন্দনের বেগ এইটা কখন শূন্য হয়? সরল সন্ধিত স্পন্দনের বেগ কখন শূন্য হয় চিন্তা করো। এই যে একটা স্প্রিং এর মাথায় বস্তু ঝুলানো আছে, সাম্য অবস্থা, এবার এটা দুলতেছে, এভাবে দুলতে দুলতে এই যে সর্বোচ্চ এভাবে স্পন্দিত হতে হতে এই যে সর্বোচ্চ এখানে গেল, তারপরে আবার উপরে উঠে সংকুচিত হয়ে এই যে এই পয়েন্টে আসবে। তাহলে এইটুকুর মধ্যেই স্পন্দিত হতে থাকবে, এইটুকুর মধ্যেই এভাবে স্পন্দিত হতে থাকবে, তাই না? তাহলে দেখো তো, এইটা সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ সরণ না? এটা সর্বোচ্চ সরণ। এই সর্বোচ্চ সরণটাকে বলা হয় বিস্তার। এটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস এ বিস্তার, আর এটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস এ বিস্তার, সর্বোচ্চ সরণ। এভাবে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ উপরে সর্বোচ্চ নিচে, সর্বোচ্চ উপরে সর্বোচ্চ নিচে। তাহলে সর্বোচ্চ নিচে যতটুকু যায় সেটা সর্বোচ্চ নেগেটিভ সরণ, সর্বোচ্চ উপরে পজিটিভ সরণ। বিস্তার মানে অ্যাম্প্লিটিউড, এটাকে এ দিয়ে, ক্যাপিটাল লেটার এ দিয়ে লেখা হয়। বুঝছো? এবার একটা জিনিস খেয়াল করো,
দেখো নিচে নামতেছে নিচে নামতেছে নিচে নামতেছে, এই পয়েন্টে এসে থেমে গেছে থেমে গেছে থেমে গেছে, বেগ 0, এরপরে উপরে ওঠা শুরু করছে, আবার উপরে উঠতেছে উপরে উঠতেছে উপরে উঠতেছে, এই পয়েন্টে এসে আবার এই পয়েন্টে এসে আবার থেমে গেছে, থেমে গিয়ে বেগ 0, আবার নিচের গমন করছে। তাহলে তুমি বলো এই পয়েন্টে বেগ কত? বেগটা কত? 0। এই পয়েন্টেও বেগটা ভি কত? ভি হচ্ছে 0। তাহলে বেগ ভি, আর বেগ ভি মানে কি? ভি মানে ডিএক্স ডিএক্স ডিটি, বেগ ভি। তাহলে বেগ ভি, এই ভি মানে ডিএক্স ডিটি। তাহলে ডিএক্স ডিটি 0 কখন? কেউ যদি তোমার জিজ্ঞেস করে ডিএক্স ডিটি বেগ 0 কখন, কি বলবা? সাম্য অবস্থায়, নাকি? সাম্য অবস্থায়। যে সাম্য অবস্থায় বেগ 0? নো, সাম্য অবস্থায় এটা, এখানে বেগ 0 না। তাহলে বেগ কোথায় 0 হচ্ছে? বেগ 0 হচ্ছে বিস্তারে, এই যে এখানে গিয়ে থেমে যাচ্ছে বলে আবার উপরে উঠতেছে, এইখানে এসে থেমে যাচ্ছে বলে আবার নিচে যাচ্ছে। তাহলে বিস্তারে বেগ 0। তাহলে বিস্তারে বিস্তারে বেগ 0, অর্থাৎ যখন x = প্লাস মাইনাসে মাইনাসে প্লাসে, যেখানে x = প্লাস মাইনাসে সেখানে সেখানে বেগ ভি অর্থাৎ ডিএক্স ডিটি এইটা হচ্ছে 0। তাহলে বেগ 0 ডিএক্স ডিটি 0 কখন? যখন x = প্লাস মাইনাসে। এইবার তুমি 1 নং সমীকরণে এটা বসাও, 1 নং সমীকরণে এটা বসাও। আমি একটু পরের পৃষ্ঠায় যাই। 1 নং সমীকরণ ডিএক্স ডিটি স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ডিএক্স ডিটি তার স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু সি, 1 নং সমীকরণ। এবার এই 1 নং এ ডিএক্স ডিটি 0 বসাবো। তাহলে 1 নং এ ডিএক্স ডিটি 0 বসিয়ে, তাহলে ডিএক্স ডিটি যদি 0 বসাই তখন এক্স এর মান, এই যে এক্স এর মান সেটা কিন্তু প্লাস মাইনাসে। তাহলে ডিএক্স ডিটি 0 বসালাম, 0 স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, বলো এক্স এর মান, এই যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু সি। বুঝছো যে ভাই এক্স এর মান এটা কেন বসালো? আরে বেগ যেখানে 0, ডিএক্স ডিটি যেখানে 0, সেখানে এক্স তো প্লাস মাইনাসে, সেটাই বললাম, বসালাম। তাহলে অর্থাৎ সি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এই যে সি এর মানটা পেয়ে গেছি। এবার এই সি এর মানটা নিয়ে 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং থেকে আমরা পাই, 1 নং সমীকরণ থেকে পাই যে সি এর মানটা পেয়ে গেছি কিন্তু। তাহলে ডিএক্স ডিটি তার স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আর সি এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে ডিএক্স ডিটি স্কোয়ার, এটাকে ওই পাশে নিয়ে গেলে ওমেগা স্কোয়ার কমন গিয়ে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভাই তুমি বেগ পেয়ে গেছো, বেগ ডিএক্স ডিটি মানে বেগ, ডিএক্স ডিটি মানে বেগ, ডিএক্স ডিটি রুট ওভার এটা যদি রুট করা হয় তাহলে ওমেগা স্কোয়ারে রুট করলে ওমেগা, আর এটা রুট করলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিএক্স ডিটি তাহলে এটা বেগ ভি, তাহলে অতএব বেগ ভি, এটা বেগ ভি। তাহলে ভি এর সূত্র ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বেগ পেয়ে গেছে। তাহলে এটা সরল ছন্দিত স্পন্দনের বেগের সমীকরণ, বুঝলা? সি এর মান তো শুধু ডিএক্স ডিটি স্কোয়ার এর জন্য প্রযোজ্য না, সি এর মান সবসময় প্রযোজ্য। সি এর এখানে যে কনস্ট্যান্ট সি এর মানটা, সেই মানটা ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এর সবসময়। এবার কথা হচ্ছে সি এর মানটা কেমনে বের করা যাবে? আমরা চালাকি করছি, বিশাল চালাকি করছি, যে আমরা ভাবতেছি আচ্ছা ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি সি হয়, তাহলে সি তো একটা ধ্রুবক, এই ধ্রুবকের মানটা পাওয়া যাবে যদি এটার সাথে এটা যোগ করি। এখন যদি এটারে কোনোভাবে জিরো বানানো যায় তাহলে তখন তো সি এর মান এটাই হবে, বুঝতে পারছো? যদি কোনোভাবে এটার মান 0 বানানো যায় তাহলে তো তখন সি এর মান এটাই হবে। তো কখন এটা 0 হয়? যখন এক্স বিস্তার প্লাস মাইনাসে, তখন। তো সেই কাজটাই আমরা করছি। সি তো কনস্ট্যান্ট, তার মান তো সবসময় এটা, সি এর মান তো এক এক সময় এক এক রকম না, সি এর মান সবসময় এটা, ঠিক আছে? সি এর মান সবসময় এটা। আর তুমি বলতে পারো ভাই বিস্তার ছাড়া অন্য কোনো পয়েন্ট নিয়ে সি এর মানটা বের করেন তো। অন্য কোনো পয়েন্টে নিয়ে সি এর মানটা বের করা যাচ্ছে না তো, কারণ বিস্তার পয়েন্টেই যখন এক্স এর মান প্লাস মাইনাসে তখনই ডিএক্স ডিটি 0। তো আমি এই বুদ্ধিটা কাজে লাগাইছি যে আচ্ছা তাহলে ডিএক্স ডিটি 0 যদি হয়, এক্স এর মান প্লাস মাইনাসে বসাই দিলেই তো সি এর মানটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? অন্য কোনো পয়েন্টে নিয়ে তো আমি ডিএক্স ডিটি 0 বসাইতে পারছি না, অন্য কোনো পয়েন্টে তো ডিএক্স ডিটি 0 হচ্ছে না, বুঝছো? ভাইয়া এম তো বিভিন্ন বস্তুর বিভিন্ন, তো এম কনস্ট্যান্ট করলাম কেন? এম বিভিন্ন বস্তুর বিভিন্ন, কিন্তু একটা সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার জন্য তো ফিক্সড। তুমি ধরো একটা স্প্রিং একটা বস্তু ঝুলাইছে, আর একটা স্প্রিং আর একটা বস্তু ঝুলাইছে, তাহলে তো দুইটা আলাদা আলাদা এসে, দুইটা আলাদা আলাদা এসে
একটা নির্দিষ্ট এসএইচএম এর জন্য ওই ভরটা তো কনস্ট্যান্ট, তাই না? একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য কেটা তো কনস্ট্যান্ট। বুঝতে পারছো? তুমি আলাদা আলাদা এসএইচএম কেন চিন্তা করো? তুমি তো একটা এসএইচএম এর কথা ভাবতেছো, তাই না? ওই এসএইচএম এর জন্য তো কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা বেগটা পাইলাম। এবার বলো বেগ পাইছি, বেগ অর্থাৎ ডিএক্স ডিটি পাইছি, কি করলে সরণ পাবো? এক্স পাবো। কি করলে? ঠিক আছে, কি করলে সরণ পাবো? এক্স পাবো। বলো, আর একবার অন্তরীকরণ, সরি আর একবার যোগজীকরণ করলে। তাহলে এবার আসো লাস্ট অ্যাটেম্প, যে আর একবার যোগজীকরণ করতে হবে। তাহলে ডিএক্স ডিটি ডিএক্স ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝছো? তাকাও সবাই বোর্ডে থাকো, দেখো যোগজীকরণ করার মতো অবস্থায় নেই। যেমন আগে যোগজীকরণ করার জন্য আমরা কি করছিলাম? উভয় পক্ষকে 2dx dt দিয়ে গুণ করছিলাম, ঠিক তেমনি ভাবে এটা এখনো যোগজীকরণ করার মতো অবস্থায় নেই। তাহলে একে যোগজীকরণ করার মতো অবস্থায় নিয়ে নিব। কেমনে নিয়ে নিব? দেখো চালাকি, dx dx তার নিচে চলে আসবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান ওমেগা ডিটি, ওমেগা ডিটি। আর এটাকে এখানে নিয়ে আসলাম। এইবার যদি আমরা এটাকে যোগজীকরণ করি, এটাকে যদি যোগজীকরণ করি, dx রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওমেগা ডিটি, এটাকে যোগজীকরণ করলে হবে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। কি হবে? সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। আচ্ছা বুঝতে হবে না, এটা বুঝতে হবে না। তুমি আমাকে বলো ডিডি এক্স সাইন ইনভার্স এক্স সূত্র বলো কত আছে তোমার খাতায়? পাঠ প্রস্তুতি পড়বে। বলো ডিডি এক্স সাইন ইনভার্স এক্স 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। খাতা উল্টে দেখো, বুঝছো? তাহলে এবার বলো তো ডিডি এক্স সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। ধরো এটা হচ্ছে ধ্রুবকে, এটা হচ্ছে ধ্রুবকে। এবার এটার যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে? এটা সূত্র, এই যেটা লিখলাম না, এটা কিন্তু সূত্র রে ভাই, এটা হচ্ছে মূল সূত্র। ঠিক আছে, মূল সূত্র হচ্ছে এটা। তো এখন যদি আমি এটাকে যোগজীকরণ করি তাহলে এইটাকে এক্স ধরে হিসাব করব। ঠিক আছে, এইটাকে এক্স ধরে হিসাব করব। তাই এইটাকে যদি এক্স ধরে হিসাব করি, এই সূত্রটা খাটাই, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স ডিভাইডেড বাই এ তার স্কোয়ার। শেষ হয়েছে? উত্তর হচ্ছে না, শেষ হয়নি। চেইন রুল, কাফফারা নিয়ম। আবার তুমি এটাকে তো এক্স ধরছো, কিন্তু এটা তো এক্স না। এটাকে তো এক্স ধরছো, বাট এটা তো এক্স না। তাহলে এটাকে আরেকবার অন্তরীকরণ, তাহলে এটাকে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড বাই এ যাবে বাইরে, 1 ডিভাইডেড বাই এ যাবে বাইরে, আর এক্সকে অন্তরীকরণ করলে 1। এটা বুঝতে পারছো? যদি অন্তরীকরণ করে না থাকো আস্তে আস্তে শিখে যাবে, এগুলো কঠিন কিছু না, সহজ জিনিস এগুলো। তাহলে এবার দেখো তো এটার হিসাব করলে কি দাঁড়ায়? 1 ডিভাইডেড বাই রুট ওভার নিচে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে 1 ডিভাইডেড বাই এ। তাহলে ভাই 1 ডিভাইডেড বাই দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার, তাহলে রুট ওভার এ স্কোয়ার মানে এ ইন্টু আবার এ, এই যে 1 ডিভাইডেড বাই মানে এ। তাহলে এ আর এ কাটাকাটি গেল, কি কথা বুঝছো? এ আর এ কাটাকাটি গেল, তাহলে পড়ে থাকলো কি 1 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা পড়ে থাকলো। বুঝতে পারছো? হিসাব করছি, হিসাব হিসাব হিসাব, আর কিছুই না ভাইয়া। ওয়াই ভি ইকুয়াল টু 0 ধরেই তো সি বের করলাম, কিন্তু পরে আবার ভি বের করলাম কেন? তুমি তো পাগল, বোঝে নাই। এটা তো আমরা এইটুকুতে একটা পোর্শন, তারপর আবার ম্যাথ শুরু করছি, আমরা আবার হিসাব করা শুরু করছি। আমরা সি এর মানটা বের করছি সি এর মান। এবার সি এর মানটা নিয়ে আবার এখানে বসায় বেগের মানটা বের করলাম। মানে এই বেগটা তো সব সময়কার বেগ, সব সময়ের বেগ। এই দেখো এখানে এক্স আছে না, আছে না? তো তোমার ওই যে কি বলছিলাম, বিস্তারে বেগ শূন্য, বসো তো এক্স এর মান, বসো 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 বসো, এক্স ইকুয়াল টু এ বসো, প্লাস মাইনাস এ বসো, বসো বসায় দেখো তো বেগ ভি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স, এক্স হচ্ছে প্লাস মাইনাস ই তার স্কোয়ার, তো কত? 0 হচ্ছে না? বুঝছো? এটা হচ্ছে বেগের জেনারেল সমীকরণ, সবসময় বেগ, সবসময়। ঠিক আছে, সবসময় বেগ। তাহলে এবার দেখো 1 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখো এই যে 1 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটাকে যদি যোগজীকরণ করা হয়,
1/√a² - x², কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। যদি যোগজীকরণ করা হয় কি পাওয়া যাবে? এইটা পাওয়া যাবে না, এই যে এইটা পাওয়া যাবে না। তাহলে এটা কত? sin ইনভার্স x/a। বুঝতে পারছো? তাহলে এবার দেখো এই যে 1/√a² - x²। তাহলে এটা কি হবে? এটা কি হবে? একটু আগে তো দেখালাম। তাহলে এটা হবে sin ইনভার্স x/a। ওমেগা ধ্রুবক বাইরে গেল, ডিটিকে যোগজীকরণ, ডিটি এখানে সামনে কত? 1, সো কি হবে? টি হবে। dx1 dx যদি x হয় তাহলে 1 × dt টি হবে। তাহলে ওমেগা টি হলো। এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যোগজীকরণ করলে একটা ধ্রুবক দিতে হয়। ঠিক আছে, যোগজীকরণ করলে একটা ধ্রুবক দিতে হয়। এবার আমরা ধ্রুবকটা দিব ডেল। কি দিব? ডেল। এই যে এটা হচ্ছে ডেল চিহ্ন, বুঝছো? অনেক ভাই আমি কে দিতে পারি না, পারো, তোমার তো কেউ আটকা রাখে নাই। কে দাও, সি দাও, ডি দাও, যা খুশি দাও। আমি এটাকে ভালোবেসে ধ্রুবক দিব ডেল। ঠিক আছে, তাহলে অতএব সাইন, দেখো আমাদের তো এক্স লাগবে, এক্স, তাহলে সাইন ইনভার্স ওই পাশে চলে গেল। তাহলে x/a সাইন ইনভার্স, উভয় পাশে সাইন নিলে আর কি, তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল। বুঝছো? অতএব সরণের সমীকরণ এক্স, সরণের সমীকরণ এক্স, এক্স ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল। এটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের সরণের সমীকরণ, SHM এর সরণের সমীকরণ, SHM এর সরণের সমীকরণ, SHM এর সরণের সমীকরণ। দাদা সব আউলাই যাচ্ছে, আরেকবার দেখবা, হ্যাঁ, প্রথম থেকে আউলাই যাক, সমস্যা নেই। আজকে তো ম্যাথমেটিক্যালি বের করতেছি, পরের দিন একেবারে উদাহরণ থেকে ধরে ধরে বের করব, ফিল করে করে, একেবারে ঘটনা কি ঘটতেছে সামনে, চোখের সামনে ভাসবে। ম্যাক্সিমাম এ নেগেটিভ কেন? কই নেই এ নেগেটিভ, কোথায় এ নেগেটিভ আসলো? এ তো বিস্তার, বিস্তার বিস্তারের মান। ঠিক আছে, একটু একটু বুঝছি, একটু একটু বুঝি নাই, একটু একটু না বুঝলে কোনো সমস্যা নেই, বুঝে যাবো একসময়। এটা আসলে হিসাব করছি, আর এই হিসাব করতে যে জ্ঞানটা লাগবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের জ্ঞান। কি কথা বুঝছো? ডিফারেন্সিয়েশন জ্ঞান লাগবে। তাহলে আরেকবার রিপিট করতে হবে, আরেকবার তো রিপিট করলে তো সমস্যা হয়ে যাবে, আরেকবার রিপিট করতে গেলে তো সমস্যা হয়ে যাবে রে বাবা। দেখো d² x dt² প্লাস ওমেগা² x ইকুয়াল টু 0, এটা ছিল সমীকরণ। এবার এটাকে যোগজীকরণ করতে হবে, তাহলে 2 dx dt, আমরা এটা গুণ করব। কেন গুণ করলাম? এটা কেন গুণ করলাম? গুণ করলাম হচ্ছে যাতে আমরা যোগজীকরণটা করতে পারি। তাহলে এই যে ওমেগা², তারপরে এখানে 2 dx dt গুণ করব, তাহলে 2 এই যে dx dt গুণ করলাম, আর 0-র সাথে গুণ করলে তো 0ই, এটা গুণ করলাম। এইবার এই লাইনটাকে যদি আমরা যোগজীকরণ করি তাহলে পাবো dx dt তার হোল স্কয়ার প্লাস ওমেগা² x² ইকুয়াল টু একটা ধ্রুবক। তো ধ্রুবককে কে বা সি কিছু একটা দিতে পারো। এই লাইন থেকে এই লাইন যে যোগজীকরণ করে পাওয়া গেল, বুঝো নাই? বুঝতে হবে না রে ভাই, বুঝতে হবে না। তুমি দেখো তো এই লাইন থেকে এই লাইন অন্তরীকরণ করে পাওয়া যায় কিনা। ওমেগা² থাকলো, x² কে যদি অন্তরীকরণ করি, x² কে কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, তাহলে ভাই 2x dx dt, দেখো তো 2x dx dt থাকলো কিনা? থাকলো। এবার আসো এইটা, তাহলে এইটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে 2 সামনে আসলো, dx dt, তারপরে একে আরেকবার অন্তরীকরণ করতে হবে, তাহলে d² x dt² হলো। তো এটা হইলো, এই লাইনটা হইলো। তাহলে এই লাইন থেকে এই লাইন অবশ্যই যোগজীকরণ করে আসছে, কারণ এই লাইন থেকে ওই লাইন অন্তরীকরণ করে পাওয়া গেছে। এইবার আমরা এই সি এর মানটা চাই, তাহলে dx dt যদি 0 বানায় ফেলা যায় তাহলে সি এর মানটা পাওয়া যাবে। dx dt মানে বেগ, একটা সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা দুলতে দুলতে যখন, এটা হচ্ছে সাম্য অবস্থা, দুলতে দুলতে যখন বিস্তার এসে আসবে একেবারে সর্বোচ্চ সরণে, এখানে যখন আসবে অর্থাৎ x যখন a হবে তখনই তো বেগ শূন্য, তখন বেগ শূন্য। তাহলে x যদি a হয়, বেগ হয় 0, তাহলে এই যে dx dt 0, এটা 0, তাহলে এটা 0 ওমেগা² x হচ্ছে a² ইকুয়াল টু সি। তাহলে সিটা পেয়ে গেলাম, এই যে সিটা পেয়ে গেলাম। সি এর মানটা এখানে বসাই, এবার সি এর মানটা যদি এখানে বসাই তাহলে dx dt তার হোল স্কয়ার, তাহলে সমীকরণটা ওমেগা² x², সি এর মানটা বসাই দিলাম। সি তো একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকের মানটা আমরা কষ্ট করে বের করছি এটা। তাহলে dx dt এটার স্কয়ার ইকুয়াল টু ওমেগা² x² কে ওই পাশে নিয়ে গেলাম, ওমেগা² a² - x², ডান। এবার এটা বেগের বর্গ, আমি তো চাই বেগ, তাহলে অর্থাৎ বেগ ভি, অর্থাৎ বেগ ভি, অর্থাৎ dx dt মানেই তো বেগ। তাহলে ওমেগা√a² - x², এইটা হচ্ছে বেগের মান। এবার এই যে বেগ ভি, ভি মানে dx dt, আমাদের তো আবার x লাগবে, তাহলে dx dt এটা ইকুয়াল টু
রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একে আরেকবার যোগজীকরণ করতে হবে, এক্স পাইতে চাই আরেকবার যোগজীকরণ। ঠিক আছে, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই নিচে নিয়ে আসলাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ওমেগা ডি টি। এবার দুই পাশে যোগজীকরণ চিহ্ন দিয়ে দাও। এটাকে যদি যোগজীকরণ করা হয় তাহলে হয় সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। বোঝো নাই? বুঝতে হবে না। যদি না বোঝো যে ভাই এটাকে কেমনে যোগজীকরণ করে এটা পাওয়া যায়, বুঝো নাই, বুঝতে হবে না। তুমি এটাকে অন্তরীকরণ করো, এটা পাও কিনা দেখো। এটাকে যদি অন্তরীকরণ করি সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই, এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে 1 ডিভাইডেড বাই সূত্র রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা সূত্র। তো এটাকে এক্স ধরে আমরা লিখছি, কিন্তু এটা তো এক্স ছিল না, এটা তো ছিল এক্স বাই এ। তাহলে 1 বাই এটাকে বাইরে নিয়ে যাবো, 1 বাই এ বাইরে, কারণ এক্স বাই এ এটাকে একবার অন্তরীকরণ করো, তাহলে 1 বাই এ বাইরে যাবে, এক্সকে করলে 1। এবার এখান থেকে যদি হিসাব করি নিচে এ স্কোয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার তার রুট এ, তাহলে উপরে চলে আসলো এ, আর 1 ডিভাইডেড বাই এ আর এ কাটাকাটি, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো ছিল 1 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল। তাহলে এটাকে যোগজীকরণ করলে এটা পাওয়া যাবে। এবার ওমেগা বাইরে গেল, ডিটিকে যোগজীকরণ করলে টি প্লাস ধ্রুবক দিতে হবে, ধ্রুবকটা দিলাম ডেল। তাহলে এবার এক্স ডিভাইডেড বাই এ এটা ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস ডেল, তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। বুঝতে পারছো? এই হচ্ছে সরলের সমীকরণ। এক সূত্র বোঝাতেই 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী। এখন সুন্দর করে এটা মুখস্থ করে রাখতে হবে। এইটা হচ্ছে সরলের সমীকরণ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার আসো দেখো, এই যে এটারে বলা হয় একাডেমিক ক্লাস, বুঝছো? এই যে এটা হচ্ছে একাডেমিক ক্লাস, এইটুকু পড়ালাম, এইটুকু পড়ালাম, এইটুকু পড়ালাম, এটা করালাম, এই যে এইটা হচ্ছে একাডেমিক ক্লাস এই পর্যন্ত। আর এটা হচ্ছে ওয়ান শট, এটারে বলে ওয়ান শট ক্লাস। ঠিক আছে, ওকে। এবার আসো দেখো, সমীকরণটা যে বের করলাম, ছোটবেলায় কি কাজ করছো? সমীকরণ বের করার পরে শুদ্ধি পরীক্ষা করছো। সমীকরণ বের করে শুদ্ধি পরীক্ষা, যে সমীকরণটা ঠিক আছে কিনা। তা আমরা একটু দেখি তো সমীকরণটা ঠিক আছে কিনা। তা আমাদের এসএইচএম ব্যবকলনীয় সমীকরণ কি ছিল? ব্যবকলনীয় সমীকরণটা ছিল ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এবার আমরা এই যে সমীকরণ থেকে সমাধান করলাম, সমাধান করে সরণের সমীকরণটা পাইলাম। আমরা দেখতে চাই এটা সত্যি কিনা। তো এর জন্য আমরা কি করব? শুদ্ধি পরীক্ষা করব। ঠিক আছে, তাহলে এখান থেকে সমীকরণটা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা হয় কিনা তার শুদ্ধি পরীক্ষাটা করব। শুদ্ধি পরীক্ষা। এবার শুদ্ধি পরীক্ষার জন্য তোমাকে একটু অন্তরীকরণ দেখাইনি কয়েকটা। ডি ডিটি সাইন টি, বলো তো দেখি কত হয়, বলো। ডি ডিটি সাইন টি, বলো সূত্র কজ টি। ওকে, ডি ডিটি সাইন 5t, বলো সাইন 5t। তাহলে কি হবে? তাহলে হবে সাইন 5t কে করলে cos 5t হবে, বুঝছো? আগে cos 5t। এবার কথা হচ্ছে এটাকে তো টি ধরে করছো, ওই যে আগে যেমন টি ছিল টি ধরে করছো, কিন্তু এটা কি টি? নো, এটা টি না, এটা 5t। তাহলে 5t কে আরেকবার করো, আরেকবার করলে 5। তাহলে এই 5টাকে সামনে এনে লিখো, দেখতে ভালো লাগবে। এই যে সামনে এনে লিখলে 5 cos 5t, গুড। ঠিক আছে, এবার ডি ডিটি, ডি ডিটি 2 সাইন 5t, বলো এবার কি হবে? 2 ধ্রুবক আগে বাইরে যাবে। এবার সাইন 5t কে তাহলে 2 আগে ধ্রুবক বাইরে যাবে, বাইরে গেল। এবার সাইন 5t কে, তাহলে এটা হবে cos 5t। এবার এই 5t কে করলে 5, 5 দুগুণে 10, 10 cos 5t। বুঝলা দাদা? এই প্রমাণ লাগে, বোঝা লাগে, বুঝতে হবে। হ্যাঁ, যা বুঝাই বুঝো, যা লাগবে সব তো আমরা পড়াবোই। এবার 2 সাইন, বলো এবার দেখি এটা কে পারে? 5t প্লাস 3 নাও,
এবার এইটা করো, দেখি এইটা কি হয়। 2 ধ্রুবক বাইরে যাবে, গেল, ঠিক আছে। এবার সাইন এটা, সাইন এটা কি করলে কজ, এটা কজ 5t + 3। এবার এইটাকে আরেকবার করো, তো এইটাকে যদি আরেকবার করা হয় তাহলে কত হবে, 5t + 3। তো 5t + 3 হচ্ছে 5, t কে করলে 1, 3 কে করলে 0। 5 গেল বাইরে, t কে করলে 1, 3 কে করলে 3। দেখো 3 সাথে কিন্তু কোনো চলক টলক টি নেই, তাহলে 3 কে করলে 0। তাহলে 5 2 10, 10 cos 5t + 3। আশা করি এটা বুঝছো, এইটুকু কি বুঝছো কিনা? গুড, এই তো অনেকে বুঝছো। তাহলে এটা যদি বুঝো তাহলে তুমি এখন সব বুঝো কিছু। তাহলে শুদ্ধি পরীক্ষায় আসলে লেফট হ্যান্ড সাইড ছিল d² x dt² প্লাস ω² x, এটা লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইড ছিল 0। তো দেখি লেফট হ্যান্ড সাইড যোগ করে রাইট হ্যান্ড সাইডে 0 পাওয়া যায় কিনা। তাহলে সবার এবার একটু লেখা যে থামাইতে হবে। এটা কি বোঝাচ্ছে জানো, x কে 2 বার অন্তরীকরণ করা, x কে 2 বার অন্তরীকরণ করা, ঠিক আছে। x কে কয়বার, 2 বার অন্তরীকরণ করব। তাহলে আসো তো x = a sin ω t + ডেল। তাহলে 2 বার অন্তরীকরণ, তাহলে আগে একবার তো করি, dx dt একবার অন্তরীকরণ করলে a ধ্রুবক যাবে বাইরে, sin ω t + ডেল কে করলে cos ω t + ডেল হবে। দেন এই ω t + ডেল কে যদি আরেকবার করি তাহলে ওমেগা ধ্রুবক যাবে বাইরে, টি কে করলে হবে 1 আর ডেল কে করলে হবে 0। ওমেগা আগে ধ্রুবক, সে যাবে বাইরে, টি কে করলে 1 আর ডেল কে করলে হবে 0। তাহলে থাকলো ওমেগা, তাহলে এ ওমেগা cos ω t + ডেল, বুঝছো? গুড। এবার এটাকে আরো একবার, তাহলে আরো একবার অন্তরীকরণ করলে d² x dt², এইটারে আরেকবার অন্তরীকরণ করব। এ আর ওমেগা ধ্রুবক গেল বাইরে। কসকে অন্তরীকরণ করলে কি হয় জানো, মাইনাস সাইন হয়। কসকে অন্তরীকরণ করলে দেখো কজের সূত্রে আছে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন ω t + ডেল শেষ হয়েছে। নো 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 নো, এ ওমেগা গেল বাইরে, cos ω t + ডেল কে করলে মাইনাস সাইন ω t + ডেল। এবার এইটাকে আরেকবার করো, ω t + ডেল কে করলে ওমেগা, টি কে করলে 1 + 0, তাহলে মাইনাস a ω² সাইন ω t + ডেল, বুঝছো? এই এবার এইটা নিয়ে এখানে বসাই, আসো বসাই। তাহলে এই যে d² x dt² এর মান মাইনাস a ω² সাইন ω t + ডেল, ওকে, প্লাস ω² x, এই যে x মানে কি, x মানে কি কই গেল, এই যে এখানে আছে, x মানে a sin ω t + ডেল, a sin ω t + ডেল মাইনাস a ω² sin ω t + ডেল প্লাস a ω² sin ω t + ডেল, বুঝলা? এটা যোগ করো, এই এটা আর এটা যোগ করো, যোগ করে 0। বাহ, সুন্দর মিলে গেছে। রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা যে সমীকরণ সমাধান করছি শুদ্ধ, ঠিকঠাক, তাহলে শুদ্ধি পরীক্ষা ডান। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, বুঝছো? হ্যাঁ, গুড, ঘোড়ার ডিম ডান। হ্যাঁ, এবার শোনো, স্মরণ পাইছো না? তাহলে সেখান থেকে বেগও পাওয়া যাবে, ত্বরণও পাওয়া যাবে। সরল ছন্দিতে স্পন্দনের স্মরণের সমীকরণ পাইছি, বেগের সমীকরণ, ত্বরণের সমীকরণ আমরা পাবো। তো দেখো, তাকাও, অলরেডি বেগ তো পেয়ে গেছিলাম, এই যে এটাই তো বেগ, এটা বেগ, লাগবে ত্বরণ, তো বেগকে আরেকবার অন্তরীকরণ করলে পাওয়া যাবে ত্বরণ। তাহলে এবার আমি তোমাকে বেগ আর ত্বরণটা একটু বের করে দেখাই, বেগ আর ত্বরণের সমীকরণ। তাহলে আমরা স্মরণ পাইলাম, স্মরণ হচ্ছে x = a sin ω t + ডেল, ঠিক আছে, a sin ω t + ডেল। আমি জানি
এই যে সরণের সমীকরণ এখনো তোমার কাছে একটু নিরামিষ নিরামিষ লাগতেছে, বুঝছো? কালকে দেখবে একেবারে আমিষ আমিষ লাগবে, ঠিক আছে? নেক্সট ক্লাসের পরে দেখবে আমিষ আমিষ লাগবে। এই সমীকরণ আর কোনো মানে ক্যালকুলেশন করবো না, ডিফারেন্সিয়াল সমীকরণ ফেলো। একেবারে আমরা একটা উদাহরণ দেখবো, উদাহরণের মধ্য থেকে এই সমীকরণ টেনে বের করে নিয়ে আসবো, বুঝলে? তখন দেখবা বেশ আমিষ আমিষ লাগবে। তা আমি তোমার আগে দেখাই দিচ্ছি যে দেখো সমীকরণগুলো এরকম, এগুলো আমাদের খাতায় থাকুক, নেক্সট ক্লাসে আমরা খালি মিলাবো, আরে মিলে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এটা সরণ, আমি সরণ থেকে বেগ চাই, তো বেগ তো অলরেডি পাইছি, তারপরও আমি আরেকবার বেগ বের করে দেখাই। বেগ, তাহলে বেগ ভি, ভি হচ্ছে সরণকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা। তাহলে ভাই ডি ডিটি অফ এক্স, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ভাই অলরেডি করে ফেলছি, এটা এই কাজটা অলরেডি করে ফেলছি, এই যে এখানেই করে ফেলছি, এই যে এখানে এখানে ডিএক্স ডিটি, এটাই তো বেগ, এই যে বেগ এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল। তো এই কাজটা আবার করতেছি, গেল এ বাইরে ধ্রুবক, সাইন ওমেগা টি প্লাস ডেল মানে কজ ওমেগা টি প্লাস ডেল, তারপর এই ওমেগা টি প্লাস ডেলকে ওমেগা বাইরে গেল, টিকে করলে 1 আর ডেলকে করলে 0। তাহলে আমি যদি সাজায় লিখি এখানে একটু ওমেগা, তাহলে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল, এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল। এইটা হচ্ছে আমাদের বেগের সমীকরণ, এইটা হচ্ছে আমাদের বেগের সমীকরণ, ঠিক আছে? এবার দেখো বেগের সমীকরণটা আরো একটা ভাবে বের করা যায়। বেগ ভি ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল। এই বেগের সমীকরণটা আমরা আরেকটা ভাবে বের করতে পারি, দেখো কিভাবে। এ ওমেগা, এই কজ ওমেগা টি প্লাস ডেল আছে না, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। বুঝছো কি করলাম? এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এটা ইকুয়াল টু 1, তাহলে কজ স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে কজ এক্স মানে রুট ওভার, তো সেটাই করছি, ঠিক আছে? এই সমীকরণটাই বসাইছি, এই যে ছোট্টবেলার সমীকরণ, যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে এবার তুমি দেখো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাহলে বলো তো সাইন ওমেগা টি প্লাস ডেল মানে কি এক্স বাই এ, তাহলে এ ওমেগা রুট ওভার 1 মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল মানে এক্স বাই এ তার স্কোয়ার, তাহলে এ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ আর এ কাটাকাটি, তাহলে অতএব ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো যেটা আমরা বের করছিলাম মূল ডেরিভেশন করতে গিয়ে, সেটা আসছে কিনা? আসছে, ঠিক আছে? দেখো একই জিনিস আবার আসছে, অন্য একটা ভাবে আনলো। তাহলে এই একটা বেগের সমীকরণ, এই একটা বেগের সমীকরণ। আচ্ছা বলো তো এই দুইটা সমীকরণে কে অপেক্ষক, কোন সমীকরণে কে অপেক্ষক? অপেক্ষক মানে বোঝো, যেমন মনে করো ওয়াই ইকুয়াল টু একটা সমীকরণ, ওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 4, বলো তো এই ওয়াই এর যে সমীকরণটা, এখানে অপেক্ষক কে? কে অপেক্ষক কে? অপেক্ষক হচ্ছে এক্স, এক্স এর উপর ওয়াইটা ডিপেন্ড করে। তো ঠিক তেমনি আমি এটাই জানতে চাচ্ছি, যেখানে বেগটা কার উপর ডিপেন্ড করে, এই সমীকরণ অপেক্ষকটা কে আর এই সমীকরণ অপেক্ষক কে? এই সমীকরণে অপেক্ষক হচ্ছে টি অপেক্ষক, বিস্তার তো ফিক্সড, একটা বিস্তারের দোদুল্যমান থাকবে, তাহলে বিস্তার ধ্রুবক, ওমেগাটা ধ্রুবক, ওমেগা মানে কে বাই এম, ঠিক আছে? ওমেগা স্কোয়ার মানে কে বাই এম, তাহলে এটা ধ্রুবক, হ্যাঁ এটা ধ্রুবক, তাহলে ওমেগা ধ্রুবক এ ধ্রুবক, কজ ওমেগা টি প্লাস ডেল, তো কজ ওমেগা টি প্লাস ডেল, ওমেগা ধ্রুবক, ডেলও ধ্রুবক, ডেল কিন্তু ধ্রুবক হিসাবে আসছিল তাই না? ব্যবকলন সমীকরণ সমাধান করার সময় ধ্রুবক হিসাবে কিন্তু ডেল আসছিল, তাহলে একমাত্র চলক কে? টি, ঠিক আছে? ঠিক একইভাবে এখানে, এখানে চলক কে? এখানে চলক এক্স, এখানে চলক এক্স, অর্থাৎ সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন করাটা এইভাবে দুলতে থাকবে, ঠিক আছে? আমি যদি বলি এই 2 সেকেন্ড পরে বেগ কত, তুমি এই সমীকরণে চলে আসবা, কারণ 2 সেকেন্ড টি বসাইতে হবে। এবার আমি যদি বলি সাম্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার সরণ পয়েন্টে বেগ কত, এভাবে দুলতে থাকবে, এভাবে স্পন্দিত হতে থাকবে, এটা হচ্ছে সাম্য অবস্থা। তাহলে কখনো দেখো তো এই যে সাম্য অবস্থা, কখনো সাম্য অবস্থা থেকে নিচে, কখনো উপরে, কখনো এখানে, ঠিক আছে? বিভিন্ন পয়েন্টে থাকবে না,
তো আমি যদি বলি 2 সেকেন্ড পরে, যাত্রা শুরুর 2 সেকেন্ড পরে, দোলা শুরু করার 2 সেকেন্ড পরে বেগ কত, এই সমীকরণে চলে আসবা। আর যদি বলি সাম্যাবস্থান থেকে x = 2 সেন্টিমিটার দূরে, তখন গিয়ে বেগ কত, তখন দৌড় দিয়ে এই সমীকরণে চলে যাবা। বুঝছো, বুঝতে পারছো? আমি যদি বলি স্মরণে বেগ কত, এই স্মরণে বেগ কত, এখানে চলে আসবা। আমি যদি বলি এই সময়ে বেগ কত, এখানে চলে যাবা। কি ক্লিয়ার? তাহলে এবার আসো ত্বরণ, ত্বরণের হিসাবটা করতে চাই। তাহলে ত্বরণ, স্মরণটা লিখে নিই, x = a sin ওমেগা টি প্লাস ডেল। আমরা ত্বরণ চাই, ত্বরণ হচ্ছে a। আচ্ছা, ত্বরণ হচ্ছে বেগকে একবার ডিফারেন্সিয়েট করা, ddt বেগ v, অথবা স্মরণকে দুইবার। তো স্মরণকে তো একবার করছি রে ভাই, এই যে স্মরণকে একবার করে তো বেগ পাইছি, a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল, এটাই তো বেগ, একে একবার, তাহলে ত্বরণ। তাহলে বেগ v ddt, বেগ v a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল। বুঝলা? তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি পাওয়া যাবে, a আর ওমেগা গেল বাইরে, cos ওমেগা টি প্লাস ডেল মানে সাইন, মাইনাস সাইন আর কি, মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল, আবার ওমেগা টি প্লাস ডেল, তাহলে ওমেগা টি কে করলে 1, ডেল কে করলে 0, তাহলে ওমেগা দুইটা, ওমেগা স্কোয়ার মাইনাস a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে? তাহলে অতএব ত্বরণ, অতএব ত্বরণ a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এই যে টি সময়ে ত্বরণ কত, সেই সমীকরণ হচ্ছে এইটা। টি সময়ে ত্বরণ কত, সেই সমীকরণ হচ্ছে এইটা। বোঝা গেছে? এবার এখান থেকে যদি আমি স্মরণের অপেক্ষক হিসাবে ত্বরণকে চাই, স্মরণের অপেক্ষক হিসাবে আমি যদি ত্বরণকে চাই, তাহলে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন সাইন ওমেগা টি প্লাস ডেল। অতএব a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন ওমেগা টি প্লাস ডেল মানে x, ওই যে a সাইন ওমেগা টি প্লাস ডেল মানে x, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার x। এবার দেখো মারাত্মক একটা জিনিস আমরা প্রমাণ করে ফেলছি। ঠিক আছে, মারাত্মক একটা জিনিস আমরা প্রমাণ করে ফেলছি। সরল ছন্দিতে স্পন্দনের বৈশিষ্ট্যতে লিখছিলাম ত্বরণ স্মরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, মনে পড়ে? এই যে সেই জিনিসটা, ত্বরণ স্মরণ, দেখো ত্বরণ স্মরণ সমানুপাতিক, এই যে ধ্রুবক ওমেগা স্কোয়ার, কিন্তু বিপরীতমুখী মাইনাস। এই মাইনাস কি মিন করতেছে, ত্বরণ স্মরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, ত্বরণ স্মরণের বিপরীতমুখী, এটা মিন করছে। ঠিক আছে? আর এই ওমেগা স্কোয়ার তো ধ্রুবক, অতএব a সমানুপাতিক -x, ত্বরণ স্মরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। বুঝতে পারছো? ক্লিয়ার? প্রমাণ করে ফেলছি আমরা যে দেখো ত্বরণ স্মরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, এটা বৈশিষ্ট্যতে লিখছিলাম, তার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা হচ্ছে এটা। এইবার তুমি আমাকে বলতে পারো যে ভাই ওমেগা স্কোয়ার কেন নিছিলেন? এই যে আসো এখানে ফেরত আসি, কে বাই এম ইকুয়াল টু ওমেগা কেন ধরলেন না? ধ্রুবক নিলেন, ভালো কথা বুঝলাম, ওমেগা স্কোয়ার কেন নিলেন? ওমেগা কিউব কেন নিলেন না? বুঝলা? ওমেগা কেন নিলেন না? এখন আশা করি উত্তর পেয়েছো। দেখো তো, আমি যদি এখানে ওমেগা স্কোয়ার না নিতাম, ধরো ওমেগা নিতাম, তাহলে ধরো এখানে ওমেগা থাকতো, তাহলে সি ইকুয়াল টু, তখন আমরা পাইতাম সি ইকুয়াল টু কই, এই যে এই সমীকরণে এখানে পাইতাম সি ইকুয়াল টু ওমেগা এ স্কোয়ার পাইতাম। ঠিক আছে, সি ইকুয়াল টু কি পাইতাম, ওমেগা স্কোয়ার। ওকে, ভালো কথা। তাহলে তখন কি পাইতাম, এখানে হয়তো ওমেগা, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু ওমেগা স্কোয়ার থাকতো না, তখন এখানে হয়তো ওমেগা, তাহলে এখানে কি হয়তো রুট ওমেগা, দেখতে ভালো লাগতো। এরকম বলো তো বেগের সমীকরণ একটা রুট ওমেগা, দেখতে ভালো লাগতো। তারপরে আরো ঝামেলা হইতো, এইখানে দেখো ওমেগা রুট ওমেগা, এবার এই রুট ওমেগা, ঠিক আছে, এটা বাইরে আসতো, এরকম রুট ওমেগা রুট ওমেগা রুট ওমেগা এরকম থাকতো, দেখতে কি সুন্দর লাগতো বলো তো। এখন দেখতে কত সুন্দর লাগতেছে, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাই না? তাহলে ওমেগা টি প্লাস ডেল, তাহলে ওমেগা টি প্লাস ডেল থাকবে কখন, যদি ওমেগা স্কোয়ার নিই, ওমেগা স্কোয়ার নিতাম তখন, এই কারণে আমরা এটা নিলাম। ভাই ওমেগা কিউব নিলাম না কেন? ওমেগা কিউব নিলে কি হইতো জানো, এখানে একটা ওমেগা স্কোয়ার পড়ে থাকতো, দেখতে ভালো লাগতো না, তো এই কারণে আমরা ওইটাকে ওমেগা স্কোয়ার ধরছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে আর কি। কথা বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার বলো। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক নাকি?
ত্বরণের সমীকরণ আমরা পেয়ে গেছি। তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই। কি হোমওয়ার্ক দিব বলো? তোমরা কি করবা? গ্রাফ আঁকবা। গ্রাফ এসএইচএম এর সরণ, বেগ ও ত্বরণের গ্রাফ এটা নিজেরা আঁকার চেষ্টা করবা বাসায়, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে, ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। টাটা। ভাই ফর্মুলা ডেরিভেশন নোট করবা অবশ্যই। একাডেমিক সাইকেলে যা পড়াবো সব খাতায় নোট করবা।